আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2 দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদী। হজযাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হবে বললেন ধর্মমন্ত্রী। থানা থেকে লুট হওয়া শটগানের কার্তুজ মিলল পুকুরে। হত্যার হুমকি পাচ্ছি, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে দেয়া বক্তব্য আমার নয় বললেন তনি। সর্বশেষে জানাবো, রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, বিএনপির নেতাকর্মী সহ 150 জনের বিরুদ্ধে মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 2 দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার 25শে ফেব্রুয়ারি 2 দিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। 2017 সালে তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন, খবর আল জাজিরার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উল্লেখ করেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের জোটকে আরও শক্তিশালী করার কাজ হবে। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে তেল আবিবের নিবন্ধনের প্রস্তাব অনুমোদনের পর ভারত সহ প্রায় 100টি দেশ ইসরায়েলকে নিন্দা জানিয়েছে। তবে গত কয়েক বছরে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ভারত অনেকদিন ধরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়ে আসছে। সফরের সময় দুই দেশ নিরাপত্তা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই, অনুমান করা হচ্ছে আগামী কয়েক বছরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার আর্থিক পরিমাণ প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসরায়েল ভারতকে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করতে সম্মত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গাজার পরিস্থিতি এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে মোদির সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হজযাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হবে বললেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বলেছেন, হজযাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাদের খিদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। রবিবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজি খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে 2026 সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয় সে বিষয়ে সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। ধর্মমন্ত্রী 2026 সালে সরকারি বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী 3 জন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে 5 লাখ, 3 লাখ ও 2 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। থানা থেকে লুট হওয়া শটগানের কার্তুজ মিলল পুকুরে। ফেনীর দাগনভূঞা থানার ভেতরের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় 219 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার 22শে ফেব্রুয়ারি সকালে পুকুরটিতে সেচ দিয়ে তল্লাশি চালানোর পর এই গোলা বারুদ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে 5 আগস্টের গণঅভ্যুত্থানকালীন সময় থানা থেকে লুট হওয়া সরঞ্জামের অংশ ছিল এগুলো। পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানার মতো দাগনভূঞা থানাতেও হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় পুলিশের বেশ কিছু অস্ত্র ও গোলা বারুদ খোয়া যায়। দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে খোয়া যাওয়া কিছু সরঞ্জাম থানার পুকুরে থাকতে পারে। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মমিত রায়হান এবং দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের উপস্থিতিতে পুকুরে সেচ কাজ শুরু হয়। পানি শুকিয়ে ফেলার পর কাদার মধ্যে তল্লাশি চালিয়ে 219টি শটগানের কার্তুজ পাওয়া যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুবিন রায়হান বলেন, আমরা একটি সোর্সের মাধ্যমে নিশ্চিত হই যে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু সরঞ্জাম ওই পুকুরে থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে সেচ দিয়ে তল্লাশি চালিয়ে অক্ষত অবস্থায় কার্তুজগুলো পাওয়া যায়। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, উদ্ধার হওয়া প্রতিটি কার্তুজের গায়ে বাংলাদেশ পুলিশ লেখা রয়েছে। বিগত গণঅভ্যুত্থানে থানার 365টি গুলি লুট হয়, যার মধ্যে সেচ দিয়ে এখন 219টি উদ্ধার করা হয়েছে। পুকুরে আরও কোনো অস্ত্র বা গোলা বারুদ আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। উদ্ধার কার্তুজগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার হুমকি পাচ্ছি, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে দেয়া বক্তব্য আমার নয় বললেন তনি।
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি গণমাধ্যমে পাঠের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সচেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব রোবায়েত ফাতেমা তনি। তিনি জানিয়েছেন, এটি সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধে এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি করেছেন। তিনি নিজে এর রচয়িতা নন। গত শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তনি। শনিবার ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে তিনি বক্তব্যটি পাঠ করেন। তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। রোবায়েত ফাতেমা তনি অভিযোগ করেছেন, সংবাদ সম্মেলনের পর থেকে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া অনলাইন বুলিং, ট্রলিং এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত নিরাপত্তা, পেশাগত সুনামকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় জিডি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাইবার আইন সহ অন্যান্য আইন অনুসারে অনলাইন হয়রানি ও ভীতি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। রোবায়েত ফাতেমা তনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, তবে প্রাণনাশের হুমকি, মানহানি বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, বিএনপির নেতাকর্মী সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রোববার দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক সমর্থক বাদী হয়ে ইসরায়েল থানায় মামলাটি দায়ের করেন। সরাইল থানায় মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মামলার এছাড়া নামীয় আসামি ৫ জন আর অজ্ঞাত আসামি ১৪০ থেকে ১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা ফিরে গেলেন। ফুল না দিয়েই শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা। এর আগে রাত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। পরে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এ ঘটনার প্রতিবাদে রাত 12:30টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এতে করে মহাসড়কে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উল্লেখ্য, রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের একাংশ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। বিএনপির সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় তাকে দল থেকেও বহিষ্কার করে বিএনপি।